বিএনপির ৩ মন্ত্রীর নাটকীয় এবং রহস্যজনক প্রজেক্ট খান খান হয়ে গেছে, জলে পুড়ে ছাই হয়ে গেছে। এটা ছিল তারেক রহমানের নিজের চেষ্টা, কিন্তু জয় বাংলা, তারেক রহমান শত চেষ্টা করেও পারলেন না। দর্শক, বিএনপির খাসলত চেঞ্জ হয় না, কয়লা ধইলে ময়লা যায় না। বিএনপি এমন একটা দল, এমন ভয়াবহ চাঁদাবাজদের দল। বিএনপির তুলনা শুধু বিএনপি, বিএনপির সাথে চাঁদাবাজি করে আওয়ামী লীগ কেউ পারবে না। কিছু সমন্বয়ক চাঁদাবাজি করেছে ইউনূসের আমলে, আওয়ামী লীগ বলেন আর সমন্বয়ক বলেন আর জাতীয় পার্টি বলেন ইতিহাসের, বিএনপির সাথে চাঁদাবাজি করে কেউ পারবে না। এই জন্য বিএনপির তুলনা শুধু বিএনপি, বিএনপি ইজ বিএনপি, ১০০-১০০। দর্শক, তারেক রহমান জরুরি নির্দেশনা দিয়েছেন যে ঈদ উপলক্ষে যেন কোনো অনিয়ম না হয়। বিশেষ করে ৩ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন একদম জোরালোভাবে, যে তোমরা ফাটাকেস্টের মতো রাস্তায় রাস্তায় ঘোরো আর সাংবাদিকদের বলো কোথাও কোনো অনিয়ম নাই, সব ঠিক আছে, বা অনিয়ম হলে তোমরা একটু দেখভাল করো। ৩ মন্ত্রীকে, সড়ক পরিবহন মন্ত্রী রবিউল, আর ভিপি নূরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, ভিপি নূর, আর আরেকজন আছে রাজীব আহসান, ২ জন বৃহত্তর বরিশালে। তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন আর বলছেন যে না, সব ঠিক আছে। আর ভিপি নূর তো এর পিছনে পিছনে ঘুরছেন রবিউলের। ওইদিকে সুলতান সালাউদ্দিন টুকুও দৌড়দৌড়ি করছেন, এবং সবার বক্তব্য একটাই যে কোনো সমস্যা নেই। পার্থক্যটা দেখেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদরাও তার নিজ এলাকার লোকজন ঠিকভাবে যেতে পারছে কিনা বাসে উঠে কাউন্টারে ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করছেন, তারা সমস্যার সমাধান করছেন, হেল্প করছেন। আর মন্ত্রীরা তারা সমস্যা ধামাচাপা দিয়ে জাস্ট মিডিয়ায় প্রচার করছেন, এবং শ্রমিক যারা আছে মালিক তাদেরকে বলছেন যে এই যে এত চাঁদাবাজি বা কি, এগুলো কিন্তু বলা যাবে না বাবা, তোমরা চাঁদাবাজি করো কিন্তু সেটা সমঝোতার ভিত্তিতে করো, এটা মিডিয়া যেন না আসে। এই কাজ করছেন। এই কাজের অংশ হিসাবে দেখেন আমাদের বাসাল মন্ত্রী, এই মন্ত্রীর কথা শুনলে আমার ভয় লাগে। বিশেষ করে এর সাথে যারা টক শোতে যান তাদের ভয় লাগে কিনা জানি না। তা আমি তো টক শোতে যাই না, দাওয়াত দিলেও যাই না, দাওয়াত এখনো দেয় প্রচুর, এবং যাওয়ার নিকট ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা নেই। তো এই রবিউল আলম না রবিউল ইসলাম, যাই হোক, এই নেতার সাথে টক শোতে গেলে ভয় পেতাম। কিভাবে? এমন ভাবে কথা বলে, এর সামনে যারা আছে পারলে কথার মধ্যে থাপড়ানো শুরু করে। এক উগ্রবাদী লোক, কথার মধ্যেই সন্ত্রাসী সন্ত্রাসী ভাব আছে, কোনো ভদ্রতা সভ্যতা ভব্যতা এর মধ্যে নেই। এ ঘাড় বাঁকা করে বলছেন ফাটাকেস্টের মতো 830 টাকার ভাড়া 30 টাকা কমিয়ে 800 টাকা নিচ্ছেন। যে কিছু লোক আছে না, যে বেচা কিনা করার ক্ষেত্রে, আরে 2000 টাকার মাল আপা আপনার জন্য শুধু 800 টাকা, এটা 2000 টাকা ছাড়া বেশিই না, শুধু আপনার জন্য, আছে না ওইরকম রাস্তার হকারের মতো হকারগিরি করছেন এই মন্ত্রী। বলছেন কি 830 টাকার ভাড়া 30 টাকা কমিয়ে 800 টাকা নিচ্ছেন। আর একজনে বলছেন, ভিপি নূর হ্যাঁ হ্যাঁ বলছেন। আবার মন্ত্রী রাজীব আহসান বলছেন যে না, লঞ্চের ভাড়া 10% কমানো হয়েছে। কি চাপাবাজি! এবং এই কাজগুলো কিসের ভিত্তিতে করছেন? তারেক রহমান নির্দেশনায় করছেন। সুলতান সালাউদ্দিন টুকু বলছে অতীতের যে কোনো সময় চাইতে ভালো, কোনো সমস্যা নেই, যানজট হবে না, কোনো অব্যবস্থাপনা হবে না, অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, সব ঠিক আছে। আবার বলছেন বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। একবার বলেন নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, আর একবার বলছেন নির্ধারিত ভাড়া চাইতে কম ভাড়া নেওয়া হচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রী, চাপাবাজি কত প্রকার ও কি কি আমরা দেখলাম। এখন এগুলো যে চাপাবাজি, এটার উত্তর দর্শক আপনারাই দেন। আমার দর্শকদের মধ্য থেকে যারা ভাড়া দিয়ে বাসে চড়ে লঞ্চে চড়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, তারাই একটু বলেন যে কি নির্ধারিত ভাড়া নিয়েছে না ভাড়ার চাইতে বেশি নিয়েছে। অ্যাবসলিউট চাপাবাজি। মিডিয়ায় ধামাচাপা দিচ্ছে, মিডিয়া আসতে দিচ্ছে না, সেন্সরশিপ। কিন্তু যাত্রী কল্যাণ সমিতির
পর্যবেক্ষণ গবেষণায় উঠে এসেছে। কিছু মিডিয়া অবশ্যই এটা ছাপিয়েছে, যারা ছাপিয়েছে তাদের খবর আছে। হ্যাঁ, বিএনপি সরকার অনিয়ম ছাপাও তোমরা, এত বড় সাহস! ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভঙ্গ। এর মানে হাসিনা 15.5 বছর ক্ষমতায় থেকে যে আকাম না করেছে রাস্তায়, বিএনপি ক্ষমতায় আসার 1 মাস যেতে না যেতেই সে আকাম করেছে। এত ভাড়া নিয়েছে, 17 বছরের অভুক্ত বিএনপি এমন খাওয়া খাচ্ছে যে 20 বছরের রেকর্ড ভেঙে ফেলছে। আর তারা বলে যে ভাড়া কম নেওয়া হচ্ছে। চাপাবাজি কত প্রকার ও কি কি! এই মন্ত্রীদের ধান্দাবাজি আছে ব্যর্থ। বাস্তবে 20 বছরে যে চান্দাবাজি, যে অনিয়ম না হয়েছে, এবার সেটা হয়েছে। 1000 কোটি টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অন্যান্য চাঁদাবাজি এগুলো তো আছেই, এবং পথিমধ্যে চুরি, ছিনতাই এগুলোর রেকর্ডও আসবে। জিম্মি করে দেখবেন যে চুরি ছিনতাই যারা করে এরা কোনো না কোনো ভাবে বিএনপির সাথে জড়িত। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মৎস্য দল, তাঁতি দল, হাবিজাবি দল এগুলোর সাথে জড়িত। এরা এগুলো করবে। ভাগ্য ভালো, আগের মতো ফেরিগুলো নাই, অনেক জায়গায় ব্রিজ হয়ে গেছে, হাসিনা ব্রিজ করে দিয়েছে। নইলে ফেরি ঘাটে অথবা ফেরি পারাপারের সময়, লঞ্চ পারাপারের সময় তখন একটা ভয়াবহ চুরি ছিনতাই হয়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পদ্মা সেতু ছিল না, তখন ঢাকা বরিশালে চলাফেরা করতাম আমরা মাওয়া থেকে, সাধারণত লঞ্চ পারাপার হতাম বা স্পিড বোটে পারাপার। ওইখানে ভয়াবহ বাণিজ্য চলতো, জোর করে বেশি ভাড়া নেওয়া, ব্যাগ টানার নামে, এই গাড়িতে উঠিয়ে দেওয়ার নামে বিরাট প্রতারণা চলতো, এবং এগুলো সব করতো সরকারি দলের লোকজন। তো এখন ভাগ্য ভালো যে ওইটা নাই। ওইটা থাকলে বিএনপির লোকজন যে কি করতো, পারলে স্পিড বোট উঠিয়ে নিয়ে যেত, এবং যে স্পিড বোটে 20 মিনিট 25 মিনিট লাগে পার হতে, ওইটা 3 কিলোমিটার ঘুরিয়ে আনতো, আর 5 কিলোমিটার ঘুরিয়ে তারপরে আপনাকে জায়গা মতো নিয়ে আসতো। তার বিনিময়ে আরো 500 টাকা বেশি ভাড়া নিত। এই কাজ করত। 20 বছর রেকর্ড ভঙ্গ করেছে। এবং দেখেন মিডিয়াগুলোর মাধ্যমে কিভাবে রিপোর্ট করাচ্ছে। আপনারা জানেন যে একটা খুব মর্মান্তিক ঘটনা, সদরঘাটে 2 লঞ্চের ধাক্কায় 2 জন লোক নিহত হয়েছে বরিশালের। সেখানে স্পষ্টত, একদম স্পট ডেট, স্পষ্টত দেখা গেছে যে একজনের পা একদম নাই হয়ে গেছে, মারা গেছে, আর একজনকে একদম ভর্তা করে ফেলা হয়েছে। এবং এগুলো দেখার মতো না, দুর্বল চিত্তের লোকজনে দেখার মতো না। সেখানে কালের কণ্ঠ রিপোর্ট করছে সদরঘাটে 2 লঞ্চের ধাক্কা, নিখোঁজ 2। এর মানে নিহত এরকম কোনো খবর দেয় না, অথচ তারা যে ভিডিও বা ছবি দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নাই, আর লেখে যে ধাক্কা, নিখোঁজ, মানে নিহতের খবর বলতে চায় না। অথচ অন্যান্য মিডিয়া এটা ঘটনা ঘটার প্রায় অনেক পরের রিপোর্ট, প্রায় 8-10 ঘন্টা পরে, 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা পরের রিপোর্ট। অথচ সাথে সাথে সোশ্যাল মিডিয়া এবং আমাদের সব বিভিন্ন পত্রিকা এসে গেছে যে অনেক লোক নিহত হয়েছে, 2 জন লোক নিহত হয়েছে। এর মানে যে কোনো অব্যবস্থাপনাকে মিডিয়া দিয়ে ধামাচাপা দিতে চায়। এটা হচ্ছে বিএনপির পলিসি, মিডিয়ায় আসতে দিচ্ছে না। তাই এই মন্ত্রীদের চাপাবাজি, তারেক রহমানের নির্দেশনা, এগুলো যে কোনো কাজে আসে না, দেখছেন তো। ব্যাংকের রেটিং হয়, তো বিভিন্ন দেশে ব্যাংকের রেটিং হয়, তো তো সেই ক্ষেত্রে এগুলো তো কিছু চিন্তা করেনি এখনো। হয়তো বিভিন্ন দেশ যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা যাদের সাথে ব্যবসা আছে, তারা হয়তো এখন অবজার্ভ করছে, কিছু বলছে না। বাট যদি অবস্থা ডিটোরিয়েট করে, একটা সময় আসবে হয়তো বলে দিবে যে ডু ইউ থিঙ্ক স্টিল উই শুড অনার ইউর এলসি, যদি প্রশ্ন করে বসে, বলে বসে। একবার কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার ছিলেন মনে হয়, ওই সময় একবার এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু এরকম এলসি ডিজনার করা শুরু করেছিল বেশ কয়েক বছর আগে, 12-13 বছর আগে। তো এখন এই যদি আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার অবস্থা হয়, আর বিএনপিতে কি যোগ্য লোক ছিল না? অনেক যোগ্য লোক ছিল। মেয়র দিবেন আপনি, অ্যাডমিনিস্ট্রেটর বসাবেন, যোগ্য লোক নাই? প্রচুর যোগ্য লোক আছে। বিএনপি একটা দেশপ্রেমিক দল, যে দলটার সাথে আমি নিজে 16 বছর মাঠে ছিলাম, তাদের সাথে বিএনপিতে জয়েন না করেই আমি ওদের সাথেই সবসময় সকল আন্দোলনে মাঠে ছিলাম। তো এখন এই আমি নিজেই তো হতাশ, এবং বিএনপির যারা যারা বিএনপির সাক্ষাৎ কর্মী, দেশপ্রেমিক যারা আছে, যারা সাফারান, তারাও হতাশ।
তারাও হতাশ। এবং ভোটের আগে তারাও তো বলেছে যে এই বিএনপি সেই বিএনপি না, তারাও হতাশ। ত্যাগী কর্মীরা তো কোথাও মূল্য পাচ্ছে না, ত্যাগী কর্মীদের কোনো মূল্যায়ন হচ্ছে না কোথাও। যে যেখানে চোর পাটপার চান্দাবাজ এগুলোকে তুলে তুলে আনতেছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে এবং সামনে আরো বসাবে। তো দেখা যাক কি হয়। এত সহজে তো জনগণ ছেড়ে দিবে না, আর জনগণকে এত বোকা ভাবলে হবে না। আর 2005-06 স্টাইলে ওই জায়গায় বসে আছে। জনগণ কিন্তু আগায় গেছে, দেশের রাজনৈতিক ধ্যান ধারণা মানুষের মনে আগায় গেছে অনেক, বাট তারা কিন্তু 2005-06 সালের দিকেই বসে আছে। এই শীর্ষে সালাউদ্দিনরা তো দৌড়ে পালাবে, সবার আগে দৌড় দিবে, আমির খুসরোরা দৌড় দিবে, আব্দুল আওয়াল মিন্টুর দৌড় দিবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বসাইলো, সাথে সাথে আব্দুল আওয়াল মিন্টুর ব্যাংকের জন্য 1000 কোটি টাকা দিয়ে দিবে। ভাইরে ভাই, আমার টাকা আবার লুটপাট শুরু করছে এরা। মানে একটা দিনও সহ্য হলো না। না না, একটা দিনও সহ্য হলো না তাদের। এরা যত তাড়াতাড়ি, কারণ তারা নিজেরাও জানে যে চুরি করে আসছি ক্ষমতায়, 5 বছর টিকবো কিনা এটা নিয়ে তাদের ভিতরেও কিন্তু সন্দেহ আছে। সাইকোলজিটা বুঝতে হবে, তাদের ভিতরেও কিন্তু এই সাইকোলজি কাজ করছে, যা পারি নিয়ে নেই, এই যে খাই খাই ভাব। তো তাহলে আমরা কি দেখছি? আমরা গত 55 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে রাজনৈতিক বাংলাদেশে যে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, মানে রাজনৈতিক দলগুলা, এরা কেউ দেশপ্রেমিক না। দেশপ্রেম এটা হচ্ছে মুখের বাণী, জনগণ এটা হচ্ছে মুখের বাণী, গণতন্ত্র এটা হচ্ছে মুখের বাণী, এটা বলেও না, এরা এটা মেন করে না। তারা দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করে না, দেশের স্বার্থ রক্ষার জন্য লড়াই করে নাই। তিস্তা নিয়ে মুখ খুলেছে বিএনপি, অন্যান্য ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে গত 16 বছরে কি করেছে? কিছু করেছে? করে নাই, কোনো একটা ভূমিকা রাখে নাই। বিরোধী দল হিসেবে সরকারের সাথে যে ধরনের ডিলিংস করা উচিত ছিল, যে ধরনের ভূমিকা রাখা উচিত ছিল জনগণের জন্য, দেশের স্বার্থে, সেই বিষয়গুলো নিয়ে তারা কখনোই তোলপাড় করে নাই। তারা কখনোই যুদ্ধ করে নাই সরকারের সাথে, কখনোই বাতচিত করে নাই। সংসদে যে কয়টাই ছিল বা পরবর্তীতে ছিল না, কখনো মাঠেও তো করতে পারবে, সেগুলো তো করে নাই। প্রতিবার আন্দোলন টিকে উঠাইছে। আবার আমি নিজে দেখেছি জোনাকি হলের গল্লিটাতে নেত্রকোনা থেকে লোক আসছে 28 অক্টোবরে বসা। এই ভাই কি বসে আছো তুমি? বলে হ্যাঁ, রাত্রি সকালে ভোরে এসে নামছি। কোথেকে? নেত্রকোনাতে। নেত্রকোনা তাও শহর না, সেই বর্ডারের কাছে গ্রাম আসছে, ওই ভাড়া করে লোকজন নিয়ে আসছে। মানে নিজে তো তার যে অবস্থা দেখলাম, তার তো এই ঢাকা পর্যন্ত আসা যাওয়ার ভাড়াও নাই, দলের স্বার্থে আসছে যে এইবারই তারা ফাইনাল। এবং 10 থেকে 12 লাখ লোক ছিল সেদিন। আমি নিজে হেঁটে হেঁটে পুরা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এজিবি কলেজের ভিতর দিয়ে পুরা ছিলাম না। তো এই যে সেদিন যদি মির্জা ফখরুল সাহেব 3টা শব্দ উচ্চারণ করত, কেউ মাঠ ছাড়বে না, কেউ মাঠ ছাড়বে না, 3টা শব্দ যদি উচ্চারণ করতো, ওখানে কি হতো? 2 ঘন্টা, বড় জোর 2 ঘন্টা ফাইট। যে পরিমাণ লোক ছিল, পুলিশ এমনি ব্যারাকে ফেরত যেত। পুলিশ কয়টা মারতো গুলি করে? 100, 200, 300, 500। তারপর তো পুলিশের উপর দিয়ে জনগণ চাপা দিত, পারত না। কিন্তু এই মির্জা ফখরুল গংরা আতাত করে চলেছে। তখন সেই দিনে কিন্তু পতন হয়, এবং ঢাকার বাইরে থেকে লোকজন সেই প্রিপারেশন নিয়েই আসছে যে তারা সিটিং প্রোগ্রামে চলে যাবে। একটানা 3 দিন, 4 দিন, 5 দিন যদি শহরে ধরে থাকে, এমনি গভর্নমেন্ট ফল করবে, তখনই ফল করবে। আমি তো প্রতিবেলায় প্রতিদিন মাঠে ছিলাম, আমি জানি তো। আমি পলিটিক্স করি না, কিন্তু পলিটিক্সের ইনভলভ ছিলাম। আমি সবসময় ইনভলভ ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো কিন্তু এরা জনগণকে ধোঁকা দিয়েছে, আন্দোলনের সময় ধোঁকা দিয়েছে। এই 18 মাস তারা যে চাঁদাবাজি, টেম্পো দখল, এইটা দখল, সেই দখল, প্রশাসন দখল, এবং বিএনপি সব কিছুতে না 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 না, কোনটা হ্যাঁ বলেছে আমাকে বলেন? ডক্টর ইউনূসকে তো কাজই করতে দেয়নি, চুপ্পুকে নামাইতে দেয়নি, কোনো কিছুতেই তারা আচ্ছা, এই আগাইতে দেয়নি। ইউনূসের আমলে যমুনার সামনে এত দাবি দাওয়া, এখন এগুলো দেখি না কেন? এখন এগুলা করি, তাহলে দেখেন এখন এগুলা করি। এগুলা পেট্রোনাইজ করতো এই দলকে, আওয়ামী লীগ আর বিএনপি মিলে পেট্রোনাইজ করতো। ও এগুলা পেট্রোনাইজ করতে এদের না, পেট্রোনাইজ না করলে ভাই কয়েকটা লোক তো এমনি আইসা দাঁড়ায় যায় না। এদের পিছনে পেট্রোনাইজ করার লোক থাকে, অবশ্যই ছিল, অবশ্যই ছিল, অবশ্যই আওয়ামী লীগ ছিল, অবশ্যই বিএনপি ছিল। এবং প্রতিটার সাথে ওরা তো 5ই আগস্টের পরের থেকেই তো আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে। এবং চাঁদাবাজি করছে, যে চাঁদাবাজির জিপে 5 জন থাকলে 1 জন বা 2 জন আওয়ামী লীগেরও থাকতো, ওই রাস্তা দেখাইতো এবং মিলেমিশে থাকতো তারা। আর ওদের কাছ থেকে টাকাও নিছে, ওদের বিরুদ্ধে মামলাও দিছে, মামলা বাণিজ্যও করছে বিএনপির লোকজন, করেছে। তো এগুলো সত্য কথা। আপনি বলবেন আপনি বিএনপির বিরুদ্ধে বলছেন, আরে বিরুদ্ধে বলা না বলার কিছু না, যেটা সত্য সেটা সত্য।
দিনের আলোর তো পরিষ্কার, এটা মানুষ জানে, মিডিয়া জানে, সবাই জানে। মিডিয়া তো সেই ভারতের মিডিয়াই রয়ে গেছে, হাসিনার মিডিয়াই রয়ে গেছে। মিডিয়া তো সবকিছু প্রকাশ করতে পারে না, বাট সোশ্যাল মিডিয়া ইজ ডুইং এ গ্রেট জব। এই সোশ্যাল মিডিয়ার বদান্যতেই কিন্তু এই জুলাই সংগঠিত হয়েছে। তো মানুষ আগে বলতো যে এই সোশ্যাল মিডিয়া কি, সারাদিন ফেসবুকে কি টাইম পাস করো, কি করো না করো, কোনো কাজের না, কি লাভ হবে, কিছুই হবে না। বাট এই সোশ্যাল মিডিয়াই কিন্তু সবচেয়ে বড় রোল প্লে করেছে এই জুলাই আন্দোলন। নেটওয়ার্ক অফ করে দিয়েছে, তারপর ছেলেপেলেরা ভিপিএন অন করে রেখেছে আগে থেকে, তারা চালিয়ে গেছে। তো এই যে দুধের বাচ্চারা আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনলো, দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো, হ্যাঁ, আর আমরা এই বুড়া খাটাসটা আবার সেই আগের জায়গায় ফেরত যাচ্ছি। এটা বুড়া খাটাসদের লজ্জাও নাই, শরম নাই, এদের তো চরিত্রও নাই কোনো, এদের সবগুলা চরিত্রহীন। আর পলিটিক্যাল পার্টির যে বুড়া খাটাসগুলার আছে সবগুলাই কম বেশি চরিত্রহীন বলতে যে সে ওই বেডে গিয়ে শুয়ে থাকে মেয়ে নিয়ে, সেটা বলছি না, সেটা সবাই না। চরিত্র বলতে এই চরিত্রের একটা ফ্যাক্টর হচ্ছে সেটা, এদের না আছে কোনো নীতি আদর্শ, না আছে কোনো দেশপ্রেম। এদের সবগুলাই চোর বাটপার। এরা কেমনে গদিতে বসবে, কেমনে চেয়ারে বসবে, কেমনে একটা পদ দখল করবে, কে আসলেই যাতে কিছু ব্যবসা করে খেতে পারে, লুটপাট করে খেতে পারে। পলিটিক্সটা তো একটা ব্যবসা, অথচ একসময় পলিটিক্স কিন্তু মানুষ নিজের টাকা খরচ করে, জমি বিক্রি করে পলিটিক্স করতো আগের নেতা। আর এখন আসে আউয়া কাউয়াগুলা, আসেই পলিটিক্সে সব আহরণ করার জন্য, মানুষকে চুষে খাওয়ার জন্য। এই রাজনীতি তো আমরা চাইনি। এই রাজনীতি, এই সিস্টেম ভেঙে দেওয়ার জন্যই তো জুলাই যুদ্ধ হয়েছে। আবার সেই জুলাইকে অস্বীকার করছে, কারণ তারা তাদের পুরানো ব্যবস্থাটা জারি রাখতে চায়। অশিক্ষিত কুলাঙ্গার চোরবাটপার লুটেরাগুলা, এই জারজগুলা সেই পুরানো ব্যবস্থা ছাড়া তো ওদের কোনো যোগ্যতা নাই, ওদের তো আর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আপনি বলেন, দেখান কোনটা যোগ্যতা আছে দেখান। আর যে দুই চারটা একটু যোগ্যতা আছে বুড়া খাটাসের, এগুলো সব চোরবাটপার লুটেরা, ভারতের সাক্ষাৎ দালাল। এই যে আমির খুসরু কয়বার গেছে ভারতে, 22 সাল থেকে এই 24 পর্যন্ত 12-13 বার গেছে। আব্দুল মিন্টু, এরা যায়নি? শিলং সালাউদ্দিনের সাথে ছিল দেখা করতে আমির খসরুর চামচা কি বড়ুয়া, সাম বড়ুয়া, ওটা তো 60 বার গেছে। চিটাং থেকে 60 বার গেছে তার সাথে, 59ও না 61ও না, 60 বার। তাহলে আর এস আলমের ভাই যেটা আছে লাবু, মন্ট্রিলে মনে হয়, হ্যাঁ, ওইটার বাসায় গিয়া তো চিটাঙের মেয়র যেটা শাহাদাত ছিল, শাহাদাত তো গিয়ে বেড়াইছে। এই শাহাদাত বিএনপি এগুলা সব আতাত তো, এস আলমের টাকা তো শাহাদাতের মাধ্যমে বিতরণ হয়েছে। বর্তমান গভর্নর মুস্তাকা লাবু তো ব্যবসায়িক পার্টনার। হ্যাঁ, তো লাবু এস আলমের ছোট ভাই। তো দেখেন, এগুলো সব পেঁয়াজ রসুনের গোড়া এক জায়গায়। তো এইরা জনগণ এখন উচিত সবগুলা পলিটিক্যাল পার্টিগুলাকে লাকড়ির চলা লয়া ধুমাইছে পিটা, এছাড়া আর কোনো ওষুধ নাই।